সম্প্রতি ব্লকবাস্টার হওয়া সিনেমা ধুরন্ধর সাধারণ মানুষের মধ্যে সাড়া ফেলে দিয়েছে। আদিত্য ধর পরিচালিত এই সিনেমাটি একটি স্পাই থ্রিলারের গল্প বললেও এই সিনেমা আরও অন্য 5টি বলিউড হিন্দি মুভির থেকে আরও 10 ধাপ এগিয়ে। বাস্তব জীবনের চিত্রনাট্য থেকেই এখানে দেখানো চরিত্রগুলোর গল্প উঠে এসেছে। তবে আজকের ভিডিওতে আমরা ধুরন্ধর সিনেমা নিয়ে কথা বলবো না, আমরা কথা বলবো এই সিনেমায় 4 চাঁদ লাগিয়ে দেওয়া অক্ষয় খান্না অভিনীত রেহমান ডাকাতের চরিত্র নিয়ে। রূপালী পর্দায় রেহমান ডাকাতকে দেখে সাধারণ দর্শক যতটা শিহরিত হয়েছে, বাস্তব জীবনে রেহমান ডাকাত ছিল তার চেয়েও অনেক বেশি শক্তিশালী, ভয়ঙ্কর এবং হিংস্র। তাই বলা যায় বাস্তব জীবনে রেহমান ডাকাতই ছিল একজন আসল ধুরন্ধর। বিপরীত পক্ষের মাথা কেটে তা দিয়ে ফুটবল খেলা, তার বিরুদ্ধে যেই গেছে তার অস্তিত্ব শেষ করে দেওয়া এবং শুধুমাত্র নিজের সন্দেহর বশে নিজের আপন মাকে ফেলা। এমনকি একসময় পাকিস্তান সরকার তাকে ধরার জন্য তার মাথার দাম ঘোষণা করে $7 মিলিয়ন। এছাড়াও তার জীবনে এমন এক অন্ধকারচ্ছন্ন দিক রয়েছে যা এই সিনেমায় দেখানোই হয়নি। তাই আজকের ভিডিওতে আমরা সেই সব বিষয়ের উপরই আলোকপাত করব। তাহলে চলুন শুরু করা যাক। নমস্কার, আমি অঙ্কিত আর আপনারা দেখছেন ঠিক বেঠিকের আরও একটি নতুন পর্ব। আনুমানিক 1980-র দশকে পাকিস্তান করাচির লিয়ারি শহরের একটি অন্ধকার গলিতে পিতা দাদ মোহাম্মদ ও মাতা খাদিজা বিবির ঘরে জন্ম নেয় আব্দুল রহমান বালোচ ওরফ রেহমান ডাকাত। রেহমানের পরিবার ছিল লিয়ারি শহরের ডন। বলা হয় রেহমানের বাবার রক্তেই মিশেছিল অপরাধ স্পৃহা। মাদক ব্যবসা, এক্সটর্শন ও গ্যাংওয়ারের সাথে জড়িত ছিল রেহমানের পরিবার এবং গোটা লিয়ারি তাদের ভয়ে কাঁপত। ছোটবেলা থেকেই রেহমানের পড়াশোনার প্রতি কোনো আগ্রহী ছিল না, বরং সে বাবা দাদ মোহাম্মদ ও চাচু হাজি লালুর মতোই রাস্তায় রাস্তায় গুন্ডামি, মারপিট, জুয়া এবং মাদক ব্যবসার সাথে জড়িয়ে পড়ে। এইভাবেই ধীরে ধীরে আব্দুল রহমান বালোচের মধ্যে বড় হতে থাকে রেহমান ডাকাত। কিছু সময় পর তার বাবা মারা গেলে সে তার চাচা হাজি লালুর গ্যাংয়ে নাম লেখায়। কিন্তু হাজি লালু চাইতো তার নিজের ছেলে আরশাদ পাপ্পু গ্যাংয়ের লিডার হোক। কিন্তু রেহমান ছিল তার চেয়ে অনেক বেশি চতুর ও নৃশংস এবং সে নেতৃত্ব ছাড়তে কোনো মতেই রাজি ছিল না। কিন্তু সমস্যার সমাধান এখানেই হয় না। পরবর্তীতে 2000-এর দশকে হাজি লালুর গ্যাং ভেঙে 2 ভাগে ভাগ হয়ে যায়। একদিকের নেতৃত্বে রেহমান ডাকাত আর অন্যদিকের নেতৃত্বে আরশাদ পাপ্পু। এই 2 ভাইয়ের যুদ্ধে লিয়ারির রাজপথ রক্তে ভেসে যায়। একে অপরের লোক অপহরণ করা, তাদের হাত পা কেটে রাস্তায় ফেলে রাখা, এমনকি শিরচ্ছেদ করে তা দিয়ে ফুটবল খেলার মতো নৃশংস ঘটনাগুলি এই সময়তেই ঘটে। এবং এই যুদ্ধেই রেহমান ডাকাত নিজেকে লিয়ারির সবচেয়ে ভয়ঙ্কর ডন হিসেবে প্রতিষ্ঠিত করে। রেহমান জানতো যে শুধুমাত্র ভয় দেখিয়ে বেশি দিন টেকা যাবে না, তাই সে প্যাবলো এসকোবারের স্টাইলে নিজেকে গরিবদের বন্ধু সাজাতে শুরু করলো। প্রথমত সে সেলিয়ারিতে নিজস্ব আদালত বসাতো এবং লোকজনও পুলিশের কাছে না গিয়ে তার কাছে আসতো বিচার চাইতে। জমি জমা বা পারিবারিক বিবাদ সে নিজেই সমাধান করত। দ্বিতীয়ত গরিবদের বিয়েতে টাকা দেওয়া, অসুস্থদের চিকিৎসা করানো এবং লিয়ারির ফুটবল টুর্নামেন্টে স্পন্সর করে সে এক বিশাল জনসমর্থন তৈরি করেছিল। এবং তৃতীয়ত খুবই অদ্ভুতভাবে সে তার নিয়ন্ত্রিত এলাকায় মাদকের বিক্রি বন্ধ করে দিয়েছিল, যদিও তার আয়ের মূল উৎসই ছিল মাদক ব্যবসা। এবং সেখানে বাচ্চাদের জন্য স্কুল এবং পাঠাগার তৈরি করে দিয়েছিল এবং এটাই ছিল তার এক চতুর কৌশল। 2008 সালে পাকিস্তান পিপলস পার্টি পিপিপি ক্ষমতায় এলে রেহমান তার অপরাধ পরিচয় মুছে ফেলার জন্য পিপলস আমান কমিটি পিএসি গঠন করে। কাগজে কলমে এটি ছিল একটি সমাজসেবামূলক সংগঠন, কিন্তু বাস্তবে এটি ছিল রেহমানের প্রাইভেট আর্মি। শোনা যায় 2007 সালে বেনজির ভুট্টো যখন করাচিতে ফেরেন তখন তার কনভয় নিরাপত্তার দায়িত্বে রেহমানের লোকজনও ছিল। রেহমান পিএসির মাধ্যমে করাচির রাজনীতিতে সরাসরি প্রভাব বিস্তার করে এবং তার অনুমতি ছাড়া লিয়ারিতে কোনো রাজনৈতিক দলের মিটিং বা মিছিল কিছুই হতো না। রেহমান ডাকাত সম্পর্কে সবচেয়ে লোমহর্ষক গল্পটি হলো তার মাতৃহত্যা। বিভিন্ন সূত্রে ও স্থানীয়দের মতে কিশোর বয়সে অর্থাৎ 16-17 বছর বয়সে সে তার মাকে গুলি করে হত্যা করে। কিন্তু অন্দরমহলে কান পাতলে শোনা যায় তার মা প্রতিদ্বন্দ্বী গ্যাং বা পুলিশের কোনো সোর্সের সাথে সরাসরি সম্পর্কে ছিল, যা বালোচ ট্রেডিশন ও গ্যাং কোড অনুযায়ী বিশ্বাসঘাতকতা বা অসম্মান বোঝায়। এবং এই ঘটনাই তাকে অপরাধ জগতে দয়ামায়াহীন হিসাবে পরিচিত করে তোলে। রেহমানের সবচেয়ে বড় শত্রু ছিল পুলিশ অফিসার এসপি চৌধুরী আসলাম খান, যিনি পরে তালিবান হামলায় নিহত হন।
পুলিশ অফিসার আসলাম রেহমানকে ধরার জন্য বহু বছর ধরে জাল পেতেছিলেন। এমনকি পাকিস্তান সরকার রেহমানের মাথার দাম ঘোষণা করে $8 মিলিয়ন। 9 আগস্ট 2009 খবর আসে করাচির স্টিল টাউন ও লিংক রোডের কাছে রেহমান ও তার 3 বন্ধুকে পুলিশ ঘিরে ফেলেছে। পুলিশের দাবি রেহমান ও তার বন্ধুরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে এবং পাল্টা গুলিতে তারা নিহত হয়। যদিও রেহমানের পরিবার ও স্থানীয়দের দাবি রেহমান ও তার বন্ধুদের 3-4 দিন আগেই বালুচিস্তান থেকে গ্রেফতার করা হয়েছিল এবং পরে 9 আগস্ট তাদেরকে ভুয়ো এনকাউন্টারে মেরে ফেলা হয়। কিন্তু রেহমানের মৃত্যুর পর লিয়ারি শহর শান্ত হয়নি, বরং আরও বেশি অশান্ত হয়ে পড়ে। রেহমানের চাচাতো ভাই উজাইর বালোচ তার গদি দখল করে। উজাইর বালোচ রেহমানের চেয়েও অনেক বেশি হিংস্র হয়ে ওঠে এবং পুরো লিয়ারিকে যুদ্ধক্ষেত্রে পরিণত করে, যা শেষ করতে সেনাবাহিনীকে পর্যন্ত নামতে হয়। 2025-এ দাঁড়িয়ে রূপালী পর্দার ধুরন্ধর রণবীর সিং হলেও 90-এর পরের দশকে লিয়ারির মাটির ধুরন্ধর ছিল রেহমান ডাকাত, যার গল্প এখনও লিয়ারির অলিতে গলিতে রক্তের ছাপের মতো লেগে আছে, যার কিছুটা আভাস আজকের দিনের এই সিনেমায় পাওয়া যায়। তো বন্ধুরা, কেমন লাগলো বাস্তব জীবনের ধুরন্ধরের গল্প তা কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন এবং নিজের বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আর এই ধরনের আরও বাস্তব রোমাঞ্চকর ঘটনা জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিন। আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।